আজ আমরা সিনেমার একটা একদম ভেতরের ব্যাপার নিয়ে কথা বলবো। এমন একটা শিল্প যা কিনা পর্দার আড়ালেই থেকে যায়। আর এই যাত্রায় আমাদের পথ দেখাবেন স্বয়ং সত্যজিৎ রায়। ব্যাপারটা একটু ভাবুন তো, সিনেমা কিন্তু থিয়েটার, সাহিত্য, এমনকি চিত্রকলা থেকেও অনেক কিছু নিয়েছে। কিন্তু একটা জিনিস আছে যার শুধু সিনেমারই নিজস্ব, আর সেটা হলো এডিটিং। মানে একটা শটের পর আরেকটা শট জুড়ে দেওয়ার যে শিল্প, সেটাই সিনেমাকে একেবারে আলাদা একটা পরিচয় দিয়েছে। তো প্রশ্নটা হলো, দুটো শটের মাঝখানে ঠিক কি হয়? ওই এক মুহূর্তের পরিবর্তনে কিভাবে আমাদের মনে এত ইমোশন তৈরি হয়? চলুন, এডিটিং টেবিলের সেই জাদুটাকে আজ একটু কাটাছেঁড়া করে দেখা যাক। আমাদের আজকের আলোচনা এগোবে এই পথে। প্রথমে আমরা জানব কেন এডিটিংকে বলা হয় অদৃশ্য শিল্প। তারপর দেখব কাটের আসল ক্ষমতাটা কি। এরপর আমরা দৃশ্যের কিছু নিয়মকানুন বুঝব এবং দেখব কিভাবে সেই নিয়ম ভেঙে অসাধারণ প্রভাব তৈরি করা যায়। আর সব শেষে আমরা পৌঁছব সত্যজিৎ রায়ের দর্শনে, তার ফাইনাল কাটে। আচ্ছা, ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একটা শিল্পের সেরা নিদর্শন সেটাই যেটা চোখেই পড়ে না। হ্যাঁ, সেরা ফিল্ম এডিটিংয়ের মূল লক্ষ্যই হল নিজেকে দর্শকের চোখ থেকে লুকিয়ে রাখা, একদম অদৃশ্য হয়ে যাওয়া। তো এই যে অদৃশ্য ভাষার কথা বলছি, এর একদম গোড়ার কথা, মানে এর বর্ণমালা হল কাঠ। চলুন, এই কাঠের শক্তিটা আসলে কি সেটা একটু দেখি। খুব সহজ ভাষায় কাট মানে হল একটা শট শেষ হয়ে আরেকটা শট শুরু হওয়ার মুহূর্তটা। একদম বেসিক, সবচেয়ে বেশি এটাই ব্যবহার হয়। কিন্তু শুধু কাটই একমাত্র উপায় নয়। নির্মাতাদের হাতে কিন্তু সময় আর দর্শকের অনুভূতি নিয়ন্ত্রণের জন্য আরও অনেক রকম কৌশল থাকে। যেমন ধরুন ডিসলভ, যেখানে একটা ছবি আস্তে আস্তে মিলিয়ে গিয়ে আরেকটা ছবি ভেসে ওঠে। অথবা ফেড ইন বা ফেড আউট, যেখানে দৃশ্যটা কালো স্ক্রিন থেকে শুরু হয় বা কালোতে মিলিয়ে যায়। আবার আছে ওয়াইপ, একটা শট আরেকটাকে ঠেলে সরিয়ে দেয়। এগুলোর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা মানে আছে। কোনটা সময় বয়ে যাওয়া বোঝাতে কাজে লাগে, কোনটা বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ইঙ্গিত দেয়। বেশ, তাহলে আমরা কাট আর বিভিন্ন ট্রানজিশন বুঝলাম, কিন্তু এগুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করলেই তো হবে না। একটা বিশ্বাসযোগ্য জগৎ গড়ে তুলতে এডিটরদের কিছু পাকা নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মকানুনের যে সিস্টেম, তাকেই বলে কন্টিনিউটি এডিটিং। এর মূল উদ্দেশ্য হল কাটগুলোকে এমনভাবে লুকিয়ে ফেলা যাতে দর্শকের কাছে পুরো গল্পটা একদম মসৃণ আর স্বাভাবিক মনে হয়। আর এই সিস্টেমের একেবারে কেন্দ্রে আছে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যা ঠিক করে দেয় যে সাধারণ কথাবার্তার দৃশ্যগুলো কিভাবে শ্যুট করতে হবে। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটাই সেই বিখ্যাত 180 ডিগ্রি রুল। নিয়মটা কিন্তু খুবই সহজ। ধরুন দুজন কথা বলছে, তাদের মাঝখান দিয়ে একটা কাল্পনিক সরল রেখা টেনে নেওয়া হয়। ক্যামেরা সবসময় ওই রেখার একদিকেই থাকবে, কখনোই রেখা টপকে অন্যদিকে যাবে না। কেন? কারণ এটা না মানলেই দর্শকের মাথা ঘুরে যাবে, কে কোন দিকে তাকিয়ে কথা বলছে তা গুলিয়ে যাবে। এই ছোট্ট নিয়মটা পর্দায় চরিত্রদের অবস্থান আর দিক ঠিক রাখে। শুধু 180 ডিগ্রি রুলই নয়, আরও অনেক দিকে খেয়াল রাখতে হয়। যেমন বিষয়বস্তুর ধারাবাহিকতা। ধরুন একটা শটে টেবিলে যে কাপটা ছিল, পরের শটেও সেটা সেখানেই থাকতে হবে। তারপর আছে গতির ধারাবাহিকতা, মানে অ্যাকশনটা যেন মসৃণভাবে এক শট থেকে আরেক শটে চলে যায়। চরিত্রের অবস্থানও এক রাখতে হয়, আর সংলাপের সাথে ঠোঁট মেলানো তো আছেই। এই সবকিছু ধারাবাহিকতা বজায় রাখলেই দর্শক গল্পের মধ্যে হারিয়ে যেতে পারে। এতক্ষণ তো আমরা নিয়ম মানার কথা বললাম, কিন্তু আসল শিল্পটা শুরু হয় ঠিক এর পরেই। যখন একজন নির্মাতা এর সব নিয়মকানুন ভালো করে বুঝে যান, তখন তিনি জানেন ঠিক কোন মুহূর্তে কোন নিয়মটা ভাঙলে দর্শকের মনে একটা জবরদস্ত প্রভাব ফেলা যাবে। এখানে আমরা দুটো একদম আলাদা চিন্তাধারা দেখতে পাচ্ছি। একদিকে কন্টিনিউটি এডিটিং, যার লক্ষ্য হল একটা মসৃণ, নিশ্ছিদ্র বাস্তবতা তৈরি করা, দর্শককে আলতো করে গল্পের সাথে এগিয়ে নিয়ে যাওয়া। আর অন্যদিকে আছে মন্তাজ, এর লক্ষ্য কিন্তু একদম উল্টো। দুটো আলাদা শটের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দর্শকের মনে একটা নতুন ভাবনা বা আইডিয়া তৈরি করা। এখানে এডিটর তার কাজটা লুকোন না, বরং দর্শককে ভাবাতে বাধ্য করেন। নিয়ম ভাঙার একটা দারুণ উদাহরণ হল এই জাম্প কাট।
এখানে দেখুন একই চরিত্রের দুটো শট, কিন্তু মাঝখান থেকে কিছুটা সময় যেন লাফ দিয়ে চলে গেছে। এটা কন্টিনিউটির নিয়মকে সরাসরি ভাঙে। ফলে সময়ের যে স্বাভাবিক গতি সেটা আচমকা ধাক্কা খায়, আর দর্শকের চোখে একটা ঝাঁকুনি লাগে। এখন মনে হতেই পারে এটা তো দর্শকের ঘোরটাকেই ভেঙে দিচ্ছে। তাহলে একজন পরিচালক জেনে শুনে কেন এমনটা করবেন? এর উত্তরটা জানলেই আমরা বুঝব নিয়ন ভাঙাটাও আসলে গল্প বলারই একটা শক্তিশালী হাতিয়ার। অনেক কারণেই এটা করা হয়, হয়তো খুব দ্রুত সময়ের ব্যবধান বোঝাতে, কিংবা দর্শকের মনে একটা অস্বস্তি বা পাগলামির অনুভূতি তৈরি করতে। কখনো কখনো পরিচালক এটা ব্যবহার করেন দর্শককে মনে করিয়ে দিতে যে তারা আসলে একটা সিনেমা দেখছে। তো আসল কথা হলো, নিয়ম ভাঙাটা এখানে কোনো ভুল নয়। এটা একটা ক্যালকুলেটেড শৈল্পিক সিদ্ধান্ত, যার উদ্দেশ্যই হল দর্শকের মনে বিশেষ কোনো অনুভূতি তৈরি করা। এতক্ষণ আমরা নিয়ম মানা আর নিয়ম ভাঙার কথা জানলাম। এবার চলুন আমাদের আলোচনার একদম শেষে যাই, যেখানে এই সব কৌশল মিলেমিশে তৈরি করে সিনেমার আসল সত্তা বা তার আত্মা। আর এখানে আমাদের পথ দেখাবেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের কাছে এডিটিং শুধু শট জোড়া লাগানো ছিল না। তিনি মনে করতেন কাটের টাইমিং আর গতি, এই দুটো মিলেই সিনেমার একটা নিজস্ব হৃদস্পন্দন তৈরি হয়, একটা ভেতরের ছন্দ। আর একজন সম্পাদকের সবচেয়ে বড় কাজ হল সেই ছন্দটাকে অনুভব করা। সেই ছন্দের ওপর ভর করেই তিনি দর্শকের আবেগ আর অনুভূতিকে নিয়ন্ত্রণ করেন। আর এই মানুষটি সত্যজিৎ রায়, তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে এডিটিং রুমেই একটা সিনেমার সত্যিকারের জন্ম হয়। তার কাছে এটা শুধু টেকনিক্যাল কাজ ছিল না, বরং চিত্রনাট্য লেখার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল এই সম্পাদনা। তার এই কথাটাতেই পুরো দর্শনটা লুকিয়ে আছে। তিনি বলতেন, সম্পাদকই হলেন সেই শিল্পী যিনি সিনেমাকে তার ফাইনাল শেপ দেন। মানে, শটগুলো যদি সিনেমার শব্দ হয়, তাহলে এডিটিং হলো তার ব্যাকরণ। এই ব্যাকরণ দিয়েই শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ, সুন্দর বাক্য তৈরি করা হয়। তাহলে এই যে অদৃশ্য শিল্প, আজ আমরা তার কিছুটা দেখতে পেলাম। এরপর থেকে সিনেমা দেখার অভিজ্ঞতাটা কি একটু হলেও বদলে যাবে? পরের বার যখন হলের আলো নিভে যাবে, চেষ্টা করবেন কাটগুলো খেয়াল করতে, সিনেমার ভেতরের ছন্দটা অনুভব করতে। দেখবেন ফ্রেমের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা গল্পটা হয়তো নতুন করে ধরা দেবে।